হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলার অ্যাসপিরেন্ট ইউটিউব চ্যানেল। তো আজকে কেসের আপডেটটা দিতে আসলাম। বিগত দিনে যেমন আপডেট দিয়েছি, তো সেরকমই অর্ডার কপির জন্য ওয়েট করছিলাম। তো দেখলাম যে অর্ডার কপি আসছে না। তো আর ওয়েট না করে আমি এই আপডেটটা দিতে আসলাম। অনেকেই কমেন্ট করছিল যে কেসের আপডেটটা দাও একটু। তো আপডেট বলতে গেলে প্রায় সবাই জানে, বিভিন্ন চ্যানেল অনেকে ফলো রাখে, বিভিন্ন দিক থেকে তারা আপডেট পেয়েছে। তো প্রথম যেটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে যে ইডব্লিউএস সংক্রান্ত ব্যাপারটা। তো ইডব্লিউএস সংক্রান্ত ব্যাপারে একটু বলি। ইডব্লিউএস সংক্রান্ত ব্যাপারে যারা মামলাকারী ছিলেন, সেই মামলাকারীদের পক্ষ থেকে কি আছে? মামলাকারীদের পক্ষ থেকে আছে যে 2023-24 যাদের সার্টিফিকেট, তাদেরটা তারা ভ্যালিড বলে গ্রহণ করছে, যে পরবর্তীতে যে সার্টিফিকেটটা বা অনওয়ার্ডসের যে ব্যাপারটা, সেটা তারা সেখানে রাখতে চাইছে না। অনওয়ার্ডসটা তারা বলছে এটা রাখা যায় না। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পিআরবির পক্ষ থেকে ছিলেন গভর্নমেন্ট প্লিডার, তিনি উপস্থিত ছিলেন, এবং ক্যান টু যিনি ছিলেন 2023-24 পরের যারা ক্যান্ডিডেট আছে তাদের পক্ষ থেকে ছিলেন। তো এবার এখানে যে সমস্যাটা হচ্ছে, তিনজনের কথাই প্রায় শোনা হয়েছে। স্টেটের পক্ষ থেকে গভর্নমেন্ট লিডারের কথা বিচারপতি শুনেছেন। 23-24 যারা মামলাকারী তাদের কথা অনেকক্ষণ শোনা হয়েছে, বা ক্যান্টু যিনি এখনও অ্যাড হতে পারেননি, কিন্তু তার বক্তব্যটাও এই কেসের মধ্যে রাখা হয়েছে। এই কেসের নাম্বারটা কি ছিল? এই কেসের নাম্বারটা ছিল হচ্ছে WPA 2877 2026। তো এই মামলায় প্রথমে দেখা গেল মামলাকারীদের পক্ষ থেকে বিভিন্ন পূর্বের যে সমস্ত মামলা আছে ইডব্লিউএস সংক্রান্ত মামলা, যেখানে ক্রুশিয়াল ডেটটাকে একটা মেনশন করা হয়েছে, তো এই ক্রুশিয়াল ডেটটা এখানে নেই যেটা বলা হচ্ছে। তো এইটাই হচ্ছে মেন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, যে আমাদের এখানে ক্রুশিয়াল ডেটটা দেওয়া নেই এই নোটিফিকেশানে। তো মামলাকারীদের পক্ষ থেকে যেগুলো সাপোর্টিং হিসাবে যে কেসের রেফারেন্সগুলো দেওয়া হয়েছে, সেই কেসের রেফারেন্সটাকে চ্যালেঞ্জ করেছে ক্যান টু। ক্যান টু এর ক্ষেত্রে যিনি অ্যাডভোকেট আছেন তিনি চ্যালেঞ্জ করেছেন। তার বক্তব্য কি? তার বক্তব্য হচ্ছে যে মামলাগুলোর রেফারেন্স দেওয়া হচ্ছে, সেই মামলাগুলোর যে নোটিফিকেশান বা যে চাকরির ক্ষেত্রে সেই কেসগুলো হয়েছিল, সেই নোটিফিকেশানে কিন্তু ক্রুশিয়াল ডেট মেনশন ছিল। যেহেতু ক্রুশিয়াল ডেট মেনশন ছিল, সেহেতু সেই রিক্রুটমেন্টগুলোতে ইডব্লিউএস সার্টিফিকেটগুলো সেই ক্রুশিয়াল ডেটের আগেই নেওয়া হয়েছে। তারপরে নেওয়ার এক্ষেত্রে কোনো রকম মানে কোনো কথাই এখানে আসে না। কিন্তু এই যে আমাদের যে ডব্লিউবিপির যে নোটিফিকেশানটা, এই ডব্লিউবিপির নোটিফিকেশানে কি আছে? এখানে ক্রুশিয়াল ডেট নেই, এখানে আছে আমাদের 23-24 অর অনওয়ার্ডস। আর তারপরের লাইনে লেখা আছে যে আমাদের যে টেস্টিমোনিয়ালসটা সেটা চেক করা হবে কখন? অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউয়ের সময়। তো এই ইন্টারভিউয়ের টাইমটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এই জায়গায় এসে সবার চেক করা হচ্ছে। তো এই বক্তব্য দুটো শোনা হলো। 3 নম্বর কথা হচ্ছে, রাজ্যের পক্ষ থেকে ছিলেন যিনি গভর্নমেন্ট লিডার, তাকে অমৃতা সিনহা ম্যাডাম বললেন যে আপনারা যে এই অনওয়ার্ডসটা দিয়েছেন, এই অনওয়ার্ডসটা নিশ্চয়ই কোনো রুলের ভিত্তিতে দেওয়া হয়েছে, তা তার সপক্ষে কোনো যুক্তি থাকবে। তো সেই কারণে এই মামলাটা প্রায় 1.5 ঘন্টার উপরে শোনা হয়, কিন্তু কোনো রকম ফাইনাল ভার্ডিক্টে আসা যায়নি। তো এই মামলাটার যে পরবর্তী শুনানি, এই পরবর্তী শুনানি দেওয়া হয়েছে 20 জুলাই। এই 20 জুলাইয়ের মধ্যে কিন্তু এই ক্যান টু ফাইল, এই ক্যান টু যিনি অ্যাডভোকেট আছেন তিনি তার সপক্ষে যুক্তি দেবেন এবং একটা রিপোর্ট পেশ করবেন, এই কথাটা কিন্তু এর মধ্যেও বলা আছে। তো এই নেক্সট হিয়ারিং ইডব্লিউএস মামলার হচ্ছে 20 জুলাই। আর বাদবাকি যারা লাইভ সেশন দেখেছে তারা জানে এই মামলা সম্পর্কে। আচ্ছা, এবার আসি এই রিজার্ভেশন সংক্রান্ত মামলা, যেটা হরাইজন্টাল রিজার্ভেশন। তো একই দিনে এই ইডব্লিউএস মামলা যেদিন উঠেছে, সেই একই দিনে ইডব্লিউএস এর মামলার ইন্টারিম অর্ডারের পর দুটো মামলা ওঠে। একটা হচ্ছে হোমগার্ড অ্যান্ড এনভিএফ সংক্রান্ত যে মামলাটা, আর দ্বিতীয় মামলা ওঠে সিভিক রিজার্ভেশনের মামলা। তো এই দুটো মামলা দুটোই হরাইজন্টাল রিজার্ভেশনের মামলা। তো এক্ষেত্রে মামলাকারীদের পক্ষ থেকে এই প্রথম অনেকক্ষণ তাদের বক্তব্যটা রাখা হয়, এবং তাদের যে অভিযোগ, তো সেই অভিযোগটা সেখানে আদালতের সামনে রাখা হয়। কিন্তু এক্ষেত্রে পিআরবির পক্ষ থেকে বা স্টেটের পক্ষ থেকে যারা ছিলেন, তারা আমার মনে হয় না তারা সিনিয়র কোনো আইনজীবী ছিলেন। পরে অনেকক্ষণ পরে গভর্নমেন্ট লিডার স্যার উনি আসেন, কিন্তু এক্ষেত্রে পিআরবির পক্ষ থেকে কোনো রকম বক্তব্য রাখা হয়নি এই মামলার ক্ষেত্রে।
তো আমার যেটা মনে হয় পিআরবি সিনিয়র উকিল দেয়নি বা এই মুহূর্তে কিছু বলতে চাইছে না, তারা পরিস্থিতিটা বুঝে ঠিক সময়ে তারা তাদের নথি, তারা তাদের সপক্ষে যুক্তি সব কিছুই পেশ করবে। তো আমার যেটা মনে হয় ঠিক আছে, মানে ভুল বলার চেয়ে না বলাই ভালো, কারণ আদালতে যা ভার্ডিক্ট আসবে দুপক্ষের রায় শোনার পরেই আসবে। তো এই মামলা দুটোর যে নেক্সট হিয়ারিং দেওয়া হয়েছে 1 তারিখে, 1 জুলাই, এই দুটো মামলার ক্ষেত্রে। এবার এই একই দিনে কিন্তু আরও মামলা ছিল, তো সেই মামলাগুলোও রিজার্ভেশন সংক্রান্ত মামলা, যেগুলো আজ উঠেছিল 14 নম্বর ছিল আজকের মামলা, 14 নম্বর ছিল, 15 নম্বর ছিল, 21 নম্বর, 22 নম্বর এবং 23 নম্বর মামলা ছিল। তো এই মামলাগুলোর মানে এই সিরিয়াল নম্বরগুলো আজকে ছিল। তো এগুলো সবই ওই হরাইজন্টাল রিজার্ভেশনের মামলা, কোনোটা ইসি হয়তো ছিল, কোনোটা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন এই ধরনের ছিল। তো এই ক্ষেত্রে পিআরবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন এজিপি ম্যাডাম, অ্যাডিশনাল গভর্নমেন্ট প্লিডার ম্যাডাম। তো তিনি রিপোর্ট ফাইল করবেন নতুনভাবে, এবং সেই রিপোর্ট ফাইল করার জন্য যে তারিখটা বিচারপতির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 10 জুলাই। 10 জুলাইয়ের মধ্যে তারা রিপোর্ট ফাইল করবেন। এইবার কোনো রিপোর্ট যখন হলফনামার আকারে দেওয়া হয়, এটা হচ্ছে রেসপন্ডেন্টের তরফ থেকে আসছে, কারণ এখানে রেসপন্ডেন্ট হচ্ছে রাজ্য, পিআরবি। তো এইবার এই হলফনামা যেটা জমা দেওয়া হবে, সেই হলফনামার বিপক্ষে তো আপত্তি থাকবে মামলাকারীদের। তো সেই আপত্তিটা পেশ করা হবে বা দেওয়া হবে 17 জুলাইয়ের মধ্যে দিতে বলা হয়েছে। তো এই দুটো ডেট ইম্পর্টেন্ট। 10 জুলাইয়ের মধ্যে রিপোর্টটা দিতে বলা হয়েছে। মামলাকারীদের পক্ষ থেকে সেই রিপোর্টের উপরে যদি কোনো আপত্তি থাকে সেই এক্সেপশন ফাইল করতে বলা হয়েছে 17 জুলাইয়ের মধ্যে। তো এই দুটো ডেট যাওয়ার পরে কেসের হিয়ারিং কবে যাওয়া হয়েছে? 27 জুলাই। রিজার্ভেশন সংক্রান্ত এই যে মামলাগুলোর হিয়ারিং হবে কিন্তু 27 জুলাই। এগুলো আমাদের এই ডেটের কোনো ব্যাপার নেই, আমাদের মেন দেখতে হবে যে 27 জুলাই এই কেসের কি হিয়ারিং হতে চলেছে। তো এখানে যেটা দেখা গেল, ইডব্লিউএস সংক্রান্ত যেটা আছে 20 জুলাই, আর রিজার্ভেশন সংক্রান্ত আছে 27 জুলাই। আর এই যে 1 তারিখে যেটা আছে 1 জুলাই, এই মামলাটা আমার যতদূর ধারণা এটাকেও সেই একই ডেটে হয়তো রাখা হতে পারে, কারণ এটা তো সেই একই হরাইজন্টাল রিজার্ভেশনের মামলা। তো মনে হয় এটাকেও টেনে নিয়ে 27 জুলাই হয়তো করা হবে, অথবা যদি মনে হয় যে 1 জুলাই, যে মামলাকারীদের পক্ষ থেকে তো উকিল থাকছেনই, এবং পিআরবির পক্ষ থেকে যদি কোনো সিনিয়র আইনজীবী আসেন, তিনি যদি এই মামলাটার বিপক্ষে যদি যুক্তি খাড়া করেন বা তিনি যদি এই লড়াইটা লড়েন, তাহলে হয়তো 1 জুলাই হয়তো কোনো রকম হিয়ারিং হয়তো হতে পারে। সেটা প্রেডিকশান করা তো যায় না, সেটা দেখা যাক এখন। আমাদের এখন মানে কি হয় সেটা তো কোনো কেউই প্রেডিকশান করতে পারে না। 1 জুলাই কেসের হিয়ারিং হতেও পারে, অথবা সেমভাবে 27 জুলাই টেনে নিয়ে যেতে পারে। তো এই হচ্ছে মামলার আপডেট। ইডব্লিউএস মামলা যেটা বললাম অনেকক্ষণ ধরে শোনা হওয়ার পরে 20 জুলাই হচ্ছে এর নেক্সট ডেট। রিজার্ভেশন মামলাগুলো 27 জুলাই, কবে রিপোর্ট দেওয়া হবে সেটাও বললাম। আর 1 জুলাইতে যে হিয়ারিংটা আছে সেটা হতে পারে 50-50 চান্স আছে, দেখা যাক। পিআরবির পক্ষ থেকে উকিল তিনি যদি লড়তে চান তাহলে হয়তো কেসটার হিয়ারিংটা হবে, অথবা হয়তো টেনে হয়তো একই ডেটে হয়তো বিচারপতি তিনি হয়তো শোনার জন্য দিতে পারেন, কারণ এগুলো প্রায় সমগোত্রীয় মামলা। তো এই হচ্ছে কেস ছিল। আরেকটা যেটা মেয়েদের একটা হাইট সংক্রান্ত কেস, মানে খুব প্রথমে যে কেসটা নিয়ে একটা তোলপাড় হয়ে গিয়েছিল, তো এই হাইট সংক্রান্ত যে একটা কেস একটা নতুনভাবে একটা মাথাচাড়া দিয়েছিল। তো সেখানে মাননীয় বিচারপতি তিনি বলেছিলেন যে অলরেডি এই কেসটা সিঙ্গেল বেঞ্চেও হেরে গিয়েছে, ডিভিশন বেঞ্চেও তারা হেরে গিয়েছে। তো এই ভার্ডিক্টের পর এই মামলাটার মনে হয় না কোনো রকম ভিত্তি আছে, কিন্তু তাকে কেস স্টাডি করার জন্য বা তিনি যদি তার সপক্ষে কোনো যুক্তি দিতে পারেন বা কিছু, তার জন্য 1 সপ্তাহের মনে একটা সময় দেওয়া হয়েছিল, সেটা আজকে ছিল। তো এই মামলাটাও ডিসমিস হয়ে গিয়েছে, এই হাইটের মামলাটার এখন কিছু নেই, আর হাইটের মামলাটা আর হবেও না, কারণ এটার অলরেডি ডিভিশন বেঞ্চ থেকে এটা নির্দেশ মানে রায় এসে গিয়েছে, ফাইনাল ভার্ডিক্ট অনেক দিন আগের থেকে আমরা পেয়ে গেছি। হাইটের কেসগুলো এখন আর ম্যাটার করছে না, এখন ম্যাটার করবে ইডব্লিউএস সংক্রান্ত ম্যাটার এবং হরাইজন্টাল রিজার্ভেশন সংক্রান্ত ম্যাটার। তো এই গেল কেসের আপডেট। তো এবার অনেকে হয়তো ওবিসি এ বি এইসব নিয়ে চিন্তিত। তো একটা কথা বলি, আমরা যখন পরীক্ষা দিয়েছি পরীক্ষা না, মানে যখন ফর্ম ফিল আপ করেছি 2024 সালে, মনে আছে নিশ্চয়ই সবার। তো সেই সময় ওবিসি এ বি এক ধরনের ছিল, যেটা সবাই জানে, যেখানে ওবিসি এ এর ক্ষেত্রে একটু রিজার্ভেশন পদ্ধতিটা এমনভাবে ছিল, তাদের কাট অফটা অনেক যেত, প্রায় এসসির নিচেও এই কাট অফটা চলে আসতো। পরবর্তীকালে আমরা দেখি 2024 সালে একটা ওবিসি সংক্রান্ত রায় আসে, যেখানে 77টা সাবকাস্টকে এলিমিনেট করার কথা বলা হয়,
এবং 66টা সাবকাস্টকে সেখানে রাখা হয়। সেই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে তৎকালীন সরকার সুপ্রিম কোর্টে অ্যাপিল করে। সেই সুপ্রিম কোর্টে অ্যাপিল করার পরে দেখা যায় প্রায় 1 বছর পরে নতুন করে একটা সার্ভে করা হয়। তারপরে এই ওবিসি এ থেকে বি আর বি থেকে এ ঠিক একটা ওই মানে চেঞ্জ করে দেওয়ার মতো আ জিনিস হয় যে কিছু এ থেকে বি, কিছু বি থেকে এ, এমনকি সদগোপ একটা জেনারেল ক্যাটেগরি ছিল। তার মধ্যে অনেকেই যারা ইডব্লিউএস এর আওতায় পড়ে তারা ইডব্লিউএস এর সুবিধাটা নেওয়ার জন্য তারা সার্টিফিকেট বের করেছিল। তাদেরকে ওবিসিতে টেনে আনা হয় নতুন রিজার্ভেশন অনুযায়ী। তো সেই সময়ে এই এ থেকে বি, বি থেকে এ যে চলে গেল, সেই সময় কি কেউ কোনো রকম কি অবজেকশন করেছিল? যে আমাদের এই অনগোয়িং প্রসেস চলাকালীন আমাদের এই যে ব্যাপারটা করা হলো, এই যে জিনিসটা চেঞ্জ করা হলো আমাদের কাস্টের রিজার্ভেশনটা, সেই সময় কেউ তো চ্যালেঞ্জ করেনি। তাহলে অনগোয়িং রিক্রুটমেন্টে রিজার্ভেশন পদ্ধতি চেঞ্জ করে পরীক্ষা নেওয়া গেল, আর এই মুহূর্তে এখন এই 7 না 17 এই নিয়ে কি হবে, এই নিয়ে আবার একটা ধোঁয়াশা জেগেছে। তবে একটা জিনিস বলতে পারি, বর্তমান রাজ্য সরকারের যা প্ল্যানিং বা যা মনোভাব, এই নিয়ে খুব একটা জটিলতা তৈরি হবে না, বা পরবর্তীকালে কেউ চাইলেও এই নিয়ে জটিলতা করতে পারবে না। সেটা পরবর্তীকালে যত সময় যাবে সেটা পরিষ্কার হয়ে যাবে। এই নিয়ে আর বেশি কাটাছেঁড়া আমি করতে চাইছি না, কিন্তু এই নিয়ে কেউ আর কোনো কিছু মানে জটিলতা সৃষ্টি করার পর্যায়ে থাকবে না বা হবে না, যেটা আমার একটা অনুমান। তো এই ছিল আজকের আপডেট। অনেকে বলছিল যে কেসের কি আপডেট ছিল সেটা দিতে, তো কেসের আপডেটটা এই দিয়ে দিলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, যারা জানতে চাইছিল একটু শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এরকম আপডেট আসলে আমি এই চ্যানেলেই দিতে থাকবো।